আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আমি ফাহিম বলছিলাম রিসার্চ সোসাইটির আইডিটা থেকে। আমাদের আজকের সেশনটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর রিসার্চ লিডার্স। এই সেশনটা এক্সক্লুসিভ একটা সেশন। এই সেশনটাতে মূলত আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকল এক্সিকিউটিভ মেম্বার্স ডিওআরএস এর, এছাড়াও প্রজেক্ট কোঅর্ডিনেটরস এবং ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ সহ ভলান্টিয়ার্সরা। এছাড়াও আমাদের সাথে আরো উপস্থিত আছেন বিডিআরএস বাংলাদেশ রিসার্চ সোসাইটি থেকে এবং বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং এক্সিকিউটিভ মেম্বার্সরা। তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের সেশনের সম্মানিত স্পিকার ডক্টর কনক মনিরুল ইসলাম স্যার, ডেপুটি ডিরেক্টর, প্রাইম মিনিস্টার্স অফিস বাংলাদেশ অ্যান্ড কনভেনার অ্যান্ড ফাউন্ডার ওপেন অ্যাক্সেস বাংলাদেশ। এছাড়াও তিনি সম্প্রতি পিএইচডি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। সো স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আহ তো আমি এখন স্যারের কাছে চলে যাচ্ছি যে স্যার, আপনি আপনার সেশনটি শুরু করে নিতে পারেন। আর সেশনটি রেকর্ড হচ্ছে, যারা মিস করেছেন তারা পরবর্তীতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ভাইয়া আপনার মাইকটা আনমিউট আছে, মিউট আছে, একটু আনমিউট না, করতে হবে। আমার মনে হয় যে আমি আর ওই আনুষ্ঠানিক কথাবার্তাগুলো তো হয়তো অনেক অংশে বলে ফেলেছি, কারণ হচ্ছে এর মধ্য থেকে তো যে কথাগুলো বলছিলাম, যে আমার মনে হয় যে প্রাথমিকভাবে যে কাজগুলো করলে ত্বরান্বিত হবে, যে আমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই গবেষণা কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের মধ্যে সচেতনতাটা খুব বড় অভাব, যে আসলে আমরা গবেষণা কেন করব, বা এই গবেষণা কাজগুলো করলে একটা ছাত্রছাত্রীদের মধ্যে যে কি লাভ, বা এটা কিভাবে একজন শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থী থেকে ডিফারেন্ট হয়ে যায়, বা এটার এই গবেষণার হাতে খড়িটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সাধারণত অনার্স ফাইনাল ইয়ারে বা মাস্টার্সে গিয়ে শিখি। তো আমরা সেই ক্ষেত্রে এই ব্যাপারে আমাদের সচেতনতার খুব বড় অভাব রয়েছে। খুব আমরা এখনো বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রবণতাটা লক্ষ্য করা যায়, সেটি আমরা দেখি সকলে মনে করে যে যারা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবেন তারাই শুধুমাত্র এই গবেষণা কাজের সাথে সম্পৃক্ত হবে। এই মিথ, আমি বলতে পারি যে এই ধরনের একটা মিথ প্রচলিত রয়েছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ প্রথম দিকের তাদের এটি একটি কাজের মধ্যে বড় কাজ, যে এই যে সচেতনতাটা, যে রিসার্চ ফর অল। আসলে কি আমি সবসময় এই কথাটা বলি যে গবেষণা কিন্তু আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু প্রশ্ন আসতে পারে যে গবেষণা তো আমি প্রতিনিয়ত করছি না। হয়তো হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন যে প্রতি একটা গৃহিণীও কিন্তু তার রান্নাঘরে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা করছে, হয়তো অনেক কিছু জিনিস হয়তো আবিষ্কারও করে ফেলেছে। একজন মাকে দেখবেন যে তারা হচ্ছে যে কোনো একটা তরকারি রান্না করার ক্ষেত্রে কিভাবে দ্রুত সিদ্ধ হয়, হয়তো তিনি কোনো মেথোডোলজি অবলম্বন করেননি, কিন্তু দেখবেন যে অনেক কিছু সেখানে তিনি আবিষ্কার করে ফেলেছেন। তো আমার মেন বিষয়টি, যে কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে হয়তো আমরা অনেক কিছুই গবেষণা হয়তো মনের মধ্যে থেকে, আপনাদের মধ্যে থেকে আমি যদি বলি যে ঢাকা শহরের যে ট্রাফিক যে জট রয়েছে, বা ট্রাফিক জ্যাম রয়েছে, এগুলো নিয়ে আপনাদের মতামত বলে আপনারা খুব অনেক চমকপ্রদ আপনাদের অনেক গবেষণার হয়তো যেটাকে আমরা বলি যে ম্যাথোডোলজিক্যাল যে রিসার্চ, হয়তো সেটা না করে অনেক জিনিসের উত্তর দিতে পারি। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই জিনিসটা জাগানো, যে আমরা আসলে যে হচ্ছে যে আমরা কিন্তু গবেষণা করি, সকলেই কিন্তু আমরা চিন্তা করি, কিন্তু এই চিন্তার জায়গাটা আমাদের এখানে শুধুমাত্র যে জিনিসটার অভাব রয়েছে সেটা হলো মেথোডোলজি, অর্থাৎ হলো যে আমরা যে রিসার্চটা করব। আসলে যে কথাটা বলছিলাম যে একজন মাও একজন গবেষক, বাবা একজন গবেষক, গবেষণা করছেন, কিন্তু তাদের আউটপুটটা কি, কেন আউটপুট হচ্ছে না বা হয় না, এর মেইন কারণটি হচ্ছে যে এখানে হচ্ছে শুধুমাত্র একটি জিনিস, যে এটা আমরা পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলছি আমরা মেথোডোলজি, সে মেথোডোলজি বা হচ্ছে যে আমরা এখানে যে কোয়েশ্চেন গুলো, সেক্ষেত্রে আবার কোয়েশ্চেনিয়ার বা আমরা হচ্ছে যে রেসপন্ডেন্টের যে উত্তরগুলো নিচ্ছি সেগুলো কতখানি বিধিবদ্ধ ভাবে করছি, সেটাই কিন্তু করছি না। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এই ক্ষেত্রে শুধু রিসার্চ হচ্ছে না। তার মানে আমরা এটা যদি বলতে পারি যে রিসার্চটা শুধুমাত্র এই রকম যেন বিষয়বস্তু না হয় যে এটা শুধুমাত্র একটা ভালো এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই। আমার মনে হয় যে এই যে প্রচলিত যে মিথটা রয়েছে, এটা আমার মনে হয় যে ভাঙার জন্য এই গবেষণা সংসদের যারা নবগঠিত কমিটি বা এর সাথে জড়িত যে সকল যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে,
তারা মনে হয় এইটা নিয়ে একটা বিশেষ বড় রকমের কাজ করতে পারে, অর্থাৎ একটা ম্যাসিভ ক্যাম্পেইন করতে পারে, যেটা হচ্ছে যে গবেষণা হচ্ছে সকলের জন্য, গবেষণা হচ্ছে আমরা সকলেই করতে পারি। এটা শুধুমাত্র এর জন্য নয়, আমরা ভালো একজন ছাত্র ছাত্রী হওয়ার জন্যই নয়, বিদেশে কোনো একটা স্কলারশিপ বা বিশ্ববিদ্যালয়ে বাইরে গিয়ে যখন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন করি, সেই ক্ষেত্রেও কিন্তু একজন মানুষের গবেষণা হতে পারে। তাদের চিন্তা চেতনাগুলো অন্য মানুষের কাছে তুলে দেওয়ার জন্য রিসার্চ কিন্তু একটা বড় মাধ্যম হতে পারে। এটা একটা। আর আমার কাছে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে হয় যে আমাদের যে রিসার্চ ইকুইপমেন্ট গুলো, নট রিসার্চ ইকুইপমেন্ট, আমরা বলতে পারি যে এডুকেশনাল ইকুইপমেন্ট গুলো, আমার মনে হয় যে রিসার্চের কথা বলতে গেলে অনেক স্টুডেন্টকে হয়তো আমরা পাবো না, কিন্তু এই রিসার্চ সোসাইটির সাথে অনেক মানুষকে সম্পৃক্ত করার আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় মাধ্যম হলো যদি এইরকম একটা কাজ করা যেতে পারে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বা বিভিন্ন ফ্যাকাল্টি গুলোতে অনেক কিন্তু এডুকেশনাল রিসোর্স রয়েছে। এই রিসোর্স গুলো শুধু যে মাত্র গবেষণার জন্য তা না, অনেকগুলো জার্নাল রয়েছে, হয়তো আপনারা হচ্ছে এই খুব ন্যানো পর্যায়ের বা ছোট পর্যায়ের কাজগুলো করতে পারেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জানি যে ওয়েব অফ সায়েন্স আপনারা অনেকের নাম শুনেছেন, স্কুপাস ইন্ডেক্স জার্নালের নাম শুনেছেন, কিন্তু এই যে স্কুপাস ইন্ডেক্স জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি প্রোভাইড করে, বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে মেয়েরা ব্যবহার করে, অন্যরা কিন্তু ব্যবহার করতে পারছে না। আমার মনে হয় যে এই যে ইকুইপমেন্ট গুলো, যে এডুকেশনাল ইকুইপমেন্ট গুলো যেগুলো শিক্ষাটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, সেগুলোর ব্যবহারটাই জানে না। আমার মনে হয় যে রিসার্চ সোসাইটি যদি এই ধরনের কিছু, যে ওয়েব অফ সায়েন্স বা স্কুপাস জার্নাল, স্কুপাস ইন্ডেক্স জার্নাল গুলো কি কি, তারপরে আপনার IEEE একটা ফ্যাসিলিটিস আছে, রিসার্চ ফর লাইফ আছে আপনার। এই যে রিসার্চ ফর লাইফটা কিন্তু মনে হচ্ছে আপনার শুধুমাত্র যারা রিসার্চ করবে তারা, আপনি কিন্তু একটা যখন কোনো আপনার পড়ার যে একটা নোটও তৈরি করছেন, সেই ক্ষেত্রে যে বিভিন্ন বইগুলো বা জার্নাল গুলো খুঁজছেন, সেই জার্নাল গুলো কিন্তু আপনার হচ্ছে আমরা ব্যবহার করতে পারি না। অনেকগুলো রিসোর্স রয়েছে, আপনারা জানেন কিনা, হেকআপ প্রজেক্টের মাধ্যমে, তারপরে হেনারি, এগোরা, এগুলো হয়তো আপনাদের কাছে অনেকের কাছে নতুন বিষয়গুলো হয়ে থাকে। এগুলো কিন্তু হচ্ছে শুধু রিসার্চ না, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করে এগুলো কিন্তু প্রোভাইড করছে, কিন্তু এটা সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না। আমার মনে হয় যে প্রাথমিক স্টেজে এই কাজটিও করা যেতে পারে, যে এই ইকুইপমেন্ট গুলোর সাথে, যে রিসার্চ মানে শুধুমাত্র কিন্তু আমরা যদি মনে করি যে একটা জার্নালে একটা আমরা আর্টিকেল লিখলাম, সেই আর্টিকেলটা পাবলিকেশন বা তার PhD বা এমফিল কাজে ত্বরান্বিত করা, আমার মনে হয় সেই বিষয়টি না। রিসার্চ হচ্ছে আপনার শুরু হয় কিন্তু হচ্ছে নিজে তার পড়াশোনার ক্ষেত্র থেকেই। যখন সে বিশ্ববিদ্যালয়ে, এগুলো কেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে ওয়েব অফ সায়েন্স এর কথা বললাম, যে স্কুপাস ইন্ডেক্স জার্নালের কথা বললাম, IEEE এর কথা বললাম, আগোরার কথা বললাম, হিনারির কথা বললাম, এগুলো কিন্তু আপনারা কতজন জানেন? আমি হয়তো আপনাদের সকলের কাছে হয়তো লাস্ট মোমেন্টে আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের প্রশ্নের ক্ষেত্রে, যে আপনারা কতজন এটা সম্পর্কে অবগত যে আপনাদের বিশ্ববিদ্যালয় এগুলো প্রোভাইড করে। তো এগুলো কিন্তু দেখেন যে রিসার্চ সোসাইটি কিন্তু এগুলো কাজ করতে পারে, যে ছাত্রছাত্রীদের পরীক্ষাতে যে তারা খাতাতে লেখে, সেই লেখা বা তারা যে নোট তৈরি করে, বা একটা হচ্ছে আপনার তারা যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়, সে অ্যাসাইনমেন্ট গুলো কতখানি গুণগত মান সম্পন্ন হচ্ছে, সেগুলো কিভাবে আরো গুণগত মান সম্পূর্ণ করা যায়, এগুলোর সাথে যে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যে সকল যে রিসার্চ টুল গুলো বা এডুকেশনাল ইকুইপমেন্ট গুলো সরবরাহ করে থাকে, সেগুলো কতখানি ব্যবহার হচ্ছে, বা ছাত্রছাত্রীদের সাথে এটা পরিচয় করিয়ে দেওয়াও কিন্তু একটা বড় কাজ হতে পারে। আমরা মনে হয় যে এই সকল কাজগুলো আমাদেরকে করা উচিত। একটা পাবলিক আর্টিকেল পেপার লিখবে কি, তার মানে সেটা যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে এই রিসার্চ ইকুইপমেন্ট গুলো তাদের শিক্ষা ক্ষেত্রে, তাদের একাডেমিক ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিভাবে ব্যবহার করতে পারে, এগুলো ব্যবহারের নিয়মটা কি, কিভাবে এগুলো হচ্ছে এগুলোর এই সুবিধাগুলোর নিতে পারবে, সেগুলো আমার মনে হয় যে জানানোর এখন একটা খুব বড় রকমের সময় এসেছে। আমার মনে হয় যে শুধুমাত্র এই কাজটি যেন সীমাবদ্ধ না থাকে, যে একটা আমি দেখি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে রিসার্চ সোসাইটি রয়েছে, তারা প্রথম দিকে একটা বলে যে রিসার্চ আর্টিকেল বা হচ্ছে একটা আপনার হচ্ছে যে কোয়েশ্চেনিয়ার তৈরি, বা হচ্ছে একটা লিটারেচার রিভিউ লেখার ক্ষেত্রে কিভাবে কাজ করবে, এগুলো নিয়ে মানে কাজ করে থাকে, কিন্তু এগুলোর বাইরেও কিন্তু আরো অনেক কাজ রয়েছে।
সাইটেশন রয়েছে, এগুলো রয়েছে। তো এগুলো আমার মনে হয় যে এগুলো অবশ্যই জানা প্রয়োজন রয়েছে, কিন্তু তার আগেও আরো কাজগুলো রয়েছে যে আমাদের যে ইকুইপমেন্ট গুলো আমাদের পাওয়া যায়, সেই ইকুইপমেন্ট গুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই ইকুইপমেন্ট গুলো কিভাবে আমরা আমাদের রিসার্চের কাজে লাগাতে পারি, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। বা আমাদের নিজস্ব শিক্ষা ক্ষেত্রে আমাদের নিজেদের একাডেমিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আমার মনে হয় যে এইগুলোর সাথে পরিচয় করে দিলে তারা মনে হয় যে আরো তাদের গবেষণা বা তাদের মনের মধ্যে যে মানে একজন যে গবেষকের যে মধ্যে যে সুপ্ত যে একটা ঘুমন্ত যে ভাবটা রয়েছে, সেটা কিন্তু জাগানো সম্ভব হবে। এটা নিয়ে কাজ করা যেতে পারে। আমার মনে হয় আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা করা যায় কিনা, আমার কাছে মনে হয় যে এটা হয়তো করে থাকবে। কারণ যে বাংলাদেশে কিন্তু যে খুবই নিয়মিতভাবে জার্নাল প্রকাশিত হয় এইরকম প্রতিষ্ঠানের সংখ্যা কম। সেই ক্ষেত্রে আমরা ওপেন অ্যাক্সেস বাংলাদেশ আমরা সহযোগিতা করতে পারি যে এটা কিভাবে একটা নিয়মিতভাবে বাৎসরিক বা সেক্ষেত্রে ইয়াং রিসার্চারদের আর্টিকেল গুলোকে নিয়ে একটা নিয়মিতভাবে একটা জার্নাল, যেটা পিয়ার রিভিউ হবে, এবং এটা আপনার মানে হয়তো অনেকগুলো হয়তো বিভিন্ন রকমের বই প্রকাশিত হতে পারে বা একটা হতে পারে, কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বারের সাথে নিয়মিতভাবে প্রকাশিত হবে, এইরকম একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা নিলে আমার মনে হয় যে ভালো হতে পারে। সাথে সাথে আমি যেটা ভাবে বলবো যে সেক্ষেত্রে অনেকগুলো ধাপে কাজ করা যেতে পারে। যে আর্লি ক্যারিয়ার রিসার্চার তারা কিভাবে কাজ করবে, মিড ক্যারিয়ার রিসার্চার তারা কি কাজ করবে, আর যারা ফাইনাল রিসার্চার, আমার মনে হয় এদেরকে সবগুলোকে একসাথে নিয়ে যদি কাজ করা যায়, তাহলে সেক্ষেত্রে কাজটা গুণগত হবে না। কারণ যারা মাস্টার্স লেভেলে তারা কিন্তু অনেক কিছু জেনে এসেছে। তাদের ক্ষেত্রে যদি আপনারা লিটারেচার রিভিউ বা একটা অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবে বা একটা রেফারেন্স সাইটেশনটা কি হবে, সেগুলো যেমন তাদের কাছে এটা খুব মনে হয় তাদের জন্য প্রয়োজনীয় হবে না। কিন্তু এই সকল জিনিসগুলো কিন্তু একজন আর্লি ক্যারিয়ার রিসার্চার, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ঢুকেছে, বা মিড ক্যারিয়ার রিসার্চার, তাদের জন্য কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয় যে এইরকম ভাবে ৩ টা ধাপে বা ক্যাটেগরিতে, এবং তাদেরকে টার্গেট করে যে এই কাজগুলো বিভিন্ন সেকশনে ভাগ করে এবং তাদের সময় এবং যুগোপযোগী কোর্সের ব্যবস্থা করা। এবং এ সম্পর্কে যেটা আমার মনে হয় যে অনেক সময় কঠিন হয়ে যায় যে সশরীরে গিয়ে উপস্থিত হওয়া, সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো একটা দিন এইরকম গুগল মিট বা জুমে, এবং ভালো ভালো রিসার্চার বা যারা উৎসাহ বা অনুপ্রেরণা দিতে পারবে বা নির্দিষ্ট একটা টপিকস এর মধ্যে সেগুলো রেখে এগুলো কিন্তু একটা স্টাডি সার্কেল করা যেতে পারে। এটা আমার মনে হয় যে সেই ক্ষেত্রে একটা ভালো একটা ভূমিকা রাখতে পারে। কারণ অনেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরাই দেখতাম আমাদের সময়ে যে একজন ছেলে একাধিক কাজের সাথে সম্পৃক্ত, একাধিক তারা প্রতিষ্ঠানের সাথে জড়িত। সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য সময় কঠিন হয়ে ওঠে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে আমরা একসাথে আহ এগুলো তো সম্ভব হয়ে ওঠে না। এগুলো অবশ্যই সশরীরে মাসে বা ২ মাস পর পর প্রোগ্রাম হতে পারে। কিন্তু আমার মনে হয় যে এরকম স্টাডি সার্কেল যেগুলো অনলাইনের মাধ্যমে, সেগুলো কিন্তু নিয়মিতভাবে করা যেতে পারে, এবং সেক্ষেত্রে রিসার্চারদেরকে নিয়ে আসতে পারে। আর আমরা একটা জিনিস বলে রাখি যে এই ধরনের কোনো যদি রিসার্চের যদি কাজ হয় বা এই ক্ষেত্রে কোনো ধরনের ফ্যাসিলিটিস লাগে, আমরা ওপেন অ্যাক্সেস বাংলাদেশ আমরা বেসিক্যালি কাজ করে থাকি ওপেন ডেটা, ওপেন এডুকেশন এবং ওপেন রিসার্চ নিয়ে। আমরা একজন গবেষক তার কোনো প্রকার অর্থ খরচ না করে একটা পাবলিকেশন বা একটা জার্নালে তার লেখা পাবলিকেশনের যেমন পাবলিশ করার ক্ষেত্রে এবং সেগুলোর প্রবেশাধিকারের ক্ষেত্র নিয়ে আমরা কাজ করে থাকি। সেই ক্ষেত্রে যদি কোনো প্রকার হেল্প লাগে, আমরা সবসময় ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সাথে আগেও ছিলাম, আমরা ভবিষ্যতেও থাকবো। এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কোনো কিছু যদি বলার থাকে, কোনো কিছু থাকে, তাহলে আমরা সেগুলো অবশ্যই আমরা সাথেই করে থাকবো। তা আমার যেটা মনে হয় যে প্রাথমিকভাবে যে কথাগুলো বলার আমি সেগুলো বলে ফেলেছি। এখন আমার মনে হয় একটা ইন্টারেক্টিভ সেশন হতে পারে, যে আপনাদের মধ্য থেকে যদি কোনো প্রশ্ন বা আদার্স কোনো কিছু থাকে, বা আমরা কিভাবে কাজ করতে থাকি, বা আপনাদের কোনো যদি আমার এই বক্তব্যের প্রেক্ষাপটে কোনো যদি প্রশ্ন থাকে, সেগুলো আমরা মনে হয় নিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করতে পারি। সাদেক ভাই বা যারা আছেন,
তারা এই বিষয়ে করতে পারে। আচ্ছা ভাই, আমি একটা সম্পূরক প্রশ্ন আপনার এখানে, প্রশ্ন না ঠিক একটা মতামত এবং আপনার বলার সুবিধার্থে, সেটা হচ্ছে যে এখানে যারা মূলত আজকে সেশনটা যুক্ত হয়েছে, সেশনটাতে তারা ম্যাক্সিমাম হচ্ছে ডিওআরএস এর বিভিন্ন টিমের যারা সমন্বয়ক, রিসার্চ কোঅর্ডিনেটর এবং কিছু এক্সিকিউটিভ আছে, আর ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে। তো মূলত তাদেরকে লক্ষ্য করেই এই সেশনটা আয়োজন করা হয়েছে, যাতে তাদের লিডারশিপে মানে একটা টিম পরিচালনা করার ক্ষেত্রে, যেমন তাদের রিসার্চ প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টটাকে কিভাবে সাকসেসফুলি বের করে আনা যাবে, সেগুলো বিষয়ে একটা মানে প্রজেক্টগুলো বাস্তবায়নের জন্য কি কি প্রসিডিওর মেনটেন করা দরকার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কোঅর্ডিনেটর, তার কি কি সেই ক্ষেত্রে আমার যেটা দায়িত্ব ভাবে মনে পালন হয়, করতে হবে, এই বিষয়গুলো একটু গুরুত্ব পেতে পারে। জি হ্যাঁ, এটা আমার কাছে যেটা মনে হয়, আমার অনেক ক্ষেত্রে এক্ষেত্রে রিপিটেশন হবে, যে বিভিন্ন গুলো যে প্রজেক্ট গুলো রয়েছে, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে হচ্ছে যে যে একজন যিনি টিম লিডার, তার মেইন কাজটা হবে যে তার রিসার্চটা কিভাবে বের করে। ঠিক আমরা যদি ভাবে বলতে পারি যে এটা একটা পিএইচডি, ঠিক হচ্ছে যে একজন যিনি গাইড বলেন যা বা পিএইচডি বা সুপারভাইজার বলেন, ঠিক ওদের কাজটাও কিন্তু সুপারভাইজারের মতো, যে তারা কিভাবে কাজটা করবে, কিভাবে কাজটা তারা হচ্ছে বের করে নিয়ে আসতে পারে, মানে হচ্ছে যে কোন কোন প্রক্রিয়া অবলম্বন করতে, তাহলে সেক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তাদেরকেও কিন্তু ওই রিসার্চ সম্পর্কে একটু ধারণা এবং ওই বিষয় সংশ্লিষ্ট, বা আমার যেটা মনে হয় যে সেই ক্ষেত্রে আপনারা এরকম করতে পারেন কিনা যে প্রতিটা টিমের আর একজন করে যারা পিএইচডি করেছেন বা আপনার হচ্ছে যে রিসার্চ করছেন, হ্যাঁ, বা যাদের অনেকগুলো পাবলিকেশন আছে, তাদেরকে একটা করে মেন্টর দিয়ে দিতে পারেন কিনা। কারণ সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে টিম লিডার গুলোদের মধ্যেও কিন্তু সীমাবদ্ধতা থাকতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে যে প্রতিটা টিম গুলোর একটা একটা করে আবার আরেকজন করে মডারেটর দিতে পারেন কিনা, যারা হচ্ছে আহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারেন বা ফ্রিডম মানে বিভিন্ন রিসার্চার হতে পারে। তাদের কাছে যে প্রবলেম হয়তো তারা যে সকল জায়গাগুলোতে আটকে যাবে, তারা তাদের সাথে সেক্ষেত্রে যোগাযোগ রাখতে পারে। আর আমার যেটা ভাবে মনে হয় যে তাদের এটা একটা বিষয় হতে পারে। আর মেইন অ্যাপ্রোচটি হওয়া উচিত যে তাদের যে তারা যে রিসার্চটা করবে, তাদের এই রিসার্চ টুল গুলো কোথা থেকে তারা পাবে, তারা কিভাবে কাজটা শুরুটা করবে কিভাবে, তাদের কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, সেটা মধ্যবর্তীর একটা মনিটরিংটা তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, তারা তাদের যদি কোনো এখানে প্রজেক্টটা দাঁড় করায় সেই ক্ষেত্রে মেথোডোলজি সঠিকভাবে হচ্ছে কিনা, যে কোয়েশ্চেনারটা করা হয়েছে সেই কোয়েশ্চেনারটা কিভাবে ডেটা কালেকশন করার পরে পরবর্তী সময়ে যে আমার যে ডেটা গুলো, এটা আমার এটা আমরা কিভাবে আমরা হচ্ছে এটাকে অর্গানাইজ করছি বা কিভাবে ডিস্ট্রিবিউশন করছি, সেক্ষেত্রে আমরা কোন কোন সফটওয়্যার ব্যবহার করছি বা কোন কোন সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে, বা রেফারেন্স সাইটেশন স্টাইল গুলো ঠিক আছে কিনা, এই সকল বিষয়গুলোর প্রতি তারা লক্ষ্য রাখতে পারে। সাদেক ভাই, আর কোনো প্রশ্ন বা কারো কোনো কিছু থাকলে আমার মনে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। জি হ্যাঁ, অলরেডি হচ্ছে এ বিষয়ে তাদের একটা উদ্যোগ আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা টিমে আপনার সুপারভাইজার এবং মেন্টর, এভাবে মূলত নেটওয়ার্কিংটা ওভাবেই আগানো হচ্ছে, আপনি যেভাবে পরামর্শ দিয়েছেন আর কি। তারা কাজ করছে। আমরা বেসিক্যালি যারা হচ্ছে এই যে লিডিং এ আছে, এক একটা টিমে যারা কোঅর্ডিনেটর, মূলত তারা কিভাবে আরো একটা টিমে 30-40 জন করে স্টুডেন্ট আছে, তাদের সাথে টিম করে কিভাবে রিসার্চ গ্রুপ ওয়ার্ক করে তারা তাদের আর্টিকেলটা বের করে নিয়ে আসবে, সে বিষয়ে তাদেরকে আমরা একটা প্রপার গাইডলাইনের মধ্য দিয়ে যাব আর কি সামনে, আমাদের যারা মেন্টর এবং সুপারভাইজার আছে। হ্যাঁ, আমি পার্টিসিপেন্ট যারা আছে তাদের মধ্য থেকে প্রশ্ন আশা করছি। ফাহিম? হ্যাঁ, সজীব খান, আপনার কোয়েশ্চেনটা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ। আজকের আয়োজনটি অত্যন্ত সুন্দর। আমার কোয়েশ্চন রয়েছে, কোয়েশ্চনটির মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে জার্নাল কস্ট, মানে একটা জার্নাল থেকে পাবলিশ করতে যে কত কস্ট হয় সেটা হচ্ছে আমরা জানি না। দ্বিতীয় হচ্ছে নিয়মিত জার্নাল, যেটা আপনি একটু আগে বলেছিলেন যে নিয়মিত জার্নাল বিষয়টা, তো আমরা যে আসলে বুক আকারে মানে একটা বই আকারে তৈরি করবো জানি না। আর নিয়মিত জার্নাল বলতে হচ্ছে যে আমরা যে প্রজেক্টের মধ্যে আছি সেখান থেকে আসলে নিয়মিত জার্নাল
কিভাবে জয়েন হবে? প্রশ্নটা ঠিক ভালো মতো আমি বুঝতে পারিনি, হয়তো আপনাদের মধ্যে কেউ একজন যদি একটু ক্লিয়ার ভাবে একটু বলতেন, মানে নেটওয়ার্কে হয়তো সমস্যার কারণে হতে পারে। স্যার এখন এখন বলছি আবার। হ্যাঁ, জি, নিয়মিত জার্নাল মানে বোঝাতে চাচ্ছিলাম। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নিয়মিত জার্নাল যেটা, হুম, নিয়মিত জার্নালে যে আমরা আসলে কাজ করব সেক্ষেত্রে আহ, আমাদের প্রিয় সাদেক ভাই আছেন। তো আমরা তো নিয়মিত জার্নাল তো সম্পর্কে জানি না তেমন। তো আসলে আমরা কিভাবে ওখানে জয়েন হতে পারি যে নিয়মিত জার্নালে কাজ করব বা বুক আকারে বা একটা আর্টিকেল হিসাবে আমরা পাবলিশ করতে পারবো, সেটা একটু বুঝিয়ে বলবেন। আর তৃতীয় হুম। নাম্বার প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা তো আসলে একটা টিমে কাজ করছি, একটা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি, কিন্তু আমরা যে এই যে একটা দীর্ঘ টাইমের মধ্যে একটা আর্টিকেল লিখবো বা একটা রিসার্চ পেপার লিখবো, লেখার পরে যে একটা জার্নালে পাবলিশ করব, এর মধ্যে যে একটা কস্টিং আছে মানে কস্ট আছে, সেটা কিন্তু আমরা স্টুডেন্ট হিসেবে বহন করব। কষ্ট হলে করতে হবে যদি রিসার্চের মধ্যে আমরা থাকি। তো এই রিসার্চ মানে এই কস্টটা যদি কোনো প্রসিডিউর থাকে যে কমানোর জন্য বা ফ্রিতে করা যায়, সেইভাবে একটু যদি বলে দিতেন তো একটু ভালো হতো স্যার। ঠিক আছে। আর প্রথম প্রশ্নটা কি ছিল? জার্নাল কস্ট নিয়ে কোয়েশ্চেন করেছেন উনি আসলে। না, এটা তো 3 নাম্বার প্রশ্ন, আর এটা হলো নিয়মিত জার্নাল। আর প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা হচ্ছিল যে জার্নাল কস্ট ছিল, কিন্তু এটা এটা একটু রিলেটিভ ছিল অন্যটা, যে প্রত্যেকটি জার্নালে কি আসলে মানে একই লেভেলের মানে মানে কস্ট হয় কিনা সেটা বলছিলেন। আচ্ছা, ধন্যবাদ সজীবকে। আচ্ছা, যে বিষয়টির কথা আমি বলি যে এক হলো আমরা মেইন কাজটাই কিন্তু বাংলা ওপেন অ্যাক্সেস বাংলাদেশ আমরা যে কাজটা করি রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রে, যেটা ভাই বলে আমরা সকলকে এটা ভাই বলি যে রিসার্চ পাবলিকেশন করার জন্য জার্নাল কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটা পেইড আর একটা হলো আনপেইড জার্নাল। এবং আনপেইড জার্নাল গুলোর মধ্যেও অনেকগুলো বিখ্যাত জার্নাল রয়েছে। আসলে আমাদের জানার একটা এই সম্পর্কে তথ্যগত গ্যাপ থাকার কারণে আমরা অনেকে জানি না যে রিসার্চ পেপার গুলো কিন্তু পাবলিকেশনের জন্য যে টাকা লাগে সেটা নয়। সেই ক্ষেত্রে আপনাদের রিসার্চ পেপার যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে আপনাদের কোন জার্নালে পাবলিশ করবেন এবং এটার জন্য যেন কোনো খরচ না হয়, সেটার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। অতএব আপনারা রিসার্চের বিষয়বস্তু এবং অ্যাবস্ট্রাক্ট গুলো যদি লিখে আপনাদের যদি আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করব যে আপনাদের কোন জার্নালে পাবলিকেশন করলে সেটা খরচ না হয় সেটার আমরা ব্যবস্থা করে দেবো, এবং এই বিষয়ে আমরা দায়িত্ব নিতে প্রস্তুত আছি। আপনারা যদি পাবলিকেশন করেন, সেটা যদি গুণগত মানসম্পন্ন হয়, তাহলে আমরা সেটা পাবলিকেশনের ব্যবস্থা করব। আর একটি প্রশ্ন ছিল যে নিয়মিত জার্নাল বলতে কি বোঝে। নিয়মিত জার্নাল আমি বলছি যে একটা প্রতিষ্ঠানের যে নিজস্ব প্রকাশিত যে জার্নাল, অর্থাৎ হলো যে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির নিজস্ব একটা জার্নাল হতে পারে। আপনারা জানেন যে যেমন যদি আপনাদেরকে বলি যে একটা এলসেভিয়ার জার্নাল, আপনার হার্ভার্ড রিভিউ, এরকম অনেকগুলো নাম রয়েছে জার্নালগুলোর। তো আমি বলতে চাচ্ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির একটা নিজস্ব একটা জার্নাল করা যেতে পারে। সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হলো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। সেই ক্ষেত্রে নাম্বারটা পাওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি যদি নাম্বারটা পাওয়া কঠিন। এই ইন্টারন্যাশনাল সিরিয়াল নাম্বারের বৈশিষ্ট্যটা হচ্ছে যেটা নিয়মিত আকারে এটা প্রকাশ করতে হয়। নিয়মিত আকারে এটা প্রকাশ করতে হয় কিভাবে, যেটা হচ্ছে বলা হয়ে থাকে পিরিয়ডিক্যাল, কারণ নির্দিষ্ট একটা পিরিয়ড অন্তর অন্তর প্রকাশিত হয়। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে হয়তো সম্ভবত 4টি থেকে 5টি জার্নাল রয়েছে যে সকল প্রতিষ্ঠানগুলো নিয়মিত জার্নাল প্রকাশ করে থাকে। এর মেইন কারণটি হচ্ছে যে রিসার্চ করছেন যারা, এই রকম লোকের সংখ্যা কম। একটা জার্নাল প্রকাশের জন্য নিয়মিত 10টা থেকে 12টা, একটা জার্নালের জন্য 10টা থেকে 12টা আর্টিকেলের প্রয়োজন হয়। এইরকম আর্টিকেল অনেক সময় পাওয়া কঠিন হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আর্লি ক্যারিয়ার রিসার্চারের জন্য আলাদা একটা জার্নাল, সেক্ষেত্রে আপনার ভারতবর্ষ বা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে অনেকজন রিসার্চার রয়েছে যারা পাবলিকেশন করতে চাই, তাদের মধ্যে যদি সকলকে জানানো যাবে, সার্কুলেট করা যায় তা। আর যেহেতু টেকনিক্যাল বিষয়গুলো যদি ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি উদ্যোগ নেয়, আমরা সহযোগিতা করব, তাহলে আমার মনে হয় যে একটা নিয়মিত জার্নাল প্রকাশ করা যেতেই পারে। আশা করছি যে হয়তো সজীব আপনি আপনার উত্তরটা পেয়েছেন। জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যে কোনো রিসার্চ রিলেটেড কোয়েশ্চেন। ইয়েস, জিনিয়া সুলতান আপনি। স্যার আসসালামু আলাইকুম।
আমি জানতে চাচ্ছিলাম মানে আমাদের মধ্যে অনেকেই ইউপিতে কনফারেন্সে বা কন্টেস্টে একটা হচ্ছে যেটাতে যাবো, আপনি আমাদেরকে কিছু সাজেশন দিলে স্যার ভালো হতো। থ্যাংক ইউ স্যার। স্যারকে একটু ইনফর্ম করতে হবে ওইটা সম্পর্কে। কোন ধরনের সাজেশন জিনিয়া এটা স্পেসিফিকলি বলো, যে বিউপি কি করছে সেটাও বলো ভাইয়া, অবগত নাও হতে পারে। দ্বিতীয়বারের মতো একটি রিসার্চ কন্টেস্ট আয়োজন করতে যাচ্ছে, তো ওখানে কেউ পোস্টারে পার্ট নিচ্ছে তো কেউ পেপারে পার্ট নিচ্ছে। তো স্যার এটার মধ্যে কি করলে আমাদের মানে প্রেজেন্টেশনটা ভালো হতে পারে বা আমাদের জেতার আশঙ্কা থাকতে পারে, স্যার যদি একটু বলতেন। আসলে হচ্ছে কি, পোস্টারের ক্ষেত্রে হ্যাঁ আমি বলবো। জি 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 তা আমার যেটা মনে হয় না যে রিসার্চের আসলে মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ের পাবলিকেশন বা আপনি হচ্ছে যা পোস্টার বলেন বা আপনি হচ্ছে যে বুক চ্যাপ্টারের কথা বলেন, এই তিনটাই তো মেইন রিসার্চের মেইন বিষয়বস্তু। আপনাকে মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে লিটারেচার রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মধ্যে কিন্তু একটা খুব বড় প্রবণতা, আমি রিসেন্ট সময়ে কিছু জার্নালে আমি আমার রিসার্চের কাজ করতে গিয়ে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট লেভেলে যখন কেউ রিসার্চ করতে যায়, দেখি অধিকাংশ ছাত্রছাত্রীরা পারসেপশন, প্রেজেন্ট স্ট্যাটাস, হ্যাঁ, আর ইয়েস নো জানার চেষ্টা করা হয়, মানে কি এটা হচ্ছে না হচ্ছে না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যে বিষয়ের উপর গবেষণা করছি, আর সেই গবেষণাটা যে বর্তমান সময় লিটারেচার রিভিউর কথা যেটা বললাম, যে লিটারেচার রিভিউতে আপনি জানতে পারবেন যে ওই প্রেজেন্ট টপিকসটার উপরে ওই রিসার্চের প্রেজেন্ট স্ট্যাটাসটা কি, তাই তো? তো যদি আমরা ওই স্ট্যাটাসটা জানতে পারি, আমাদের উপরেই কিন্তু এটা নির্ভর করে। রিসার্চটাকে আপনাকে দেখতে হবে যে কোন বিষয়ের উপর কাজটা কম হয়েছে, কোন বিষয়টা হলো এই। আপনি দেখেন যে রিসার্চ তো প্রচুর হচ্ছে, কিন্তু সকল রিসার্চ নিয়ে কি মাতামাতি হচ্ছে? দেখেন আইনস্টাইন যখন একটা রিসার্চ করলো, যখন উনি হচ্ছেন ওই রিসার্চ বা নিউটনের যে রিসার্চটা ছিল সেটা হওয়ার পরে কিন্তু পৃথিবীব্যাপী সকলে কিন্তু চিন্তার একটা জায়গাতে প্রসারিত করতে পেরেছিল। আপনাকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু সকলে আলবার্ট আইনস্টাইন বা হচ্ছে নিউটন নয়, কিন্তু মনে রাখতে হবে যে তাদের রিসার্চটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল। যে এই রিসার্চটা হচ্ছে মনে রাখতে হবে আলাদা, সকলের থেকে আলাদা বিষয় ছিল, এবং এটা একটা পট পরিবর্তন করেছিল। আপনারা যদি প্রত্যেকে বলছি যে আপনারা যদি ভালো রিসার্চার হন তাহলে প্রচুর রিসার্চ পেপার পড়তে হবে। আপনাদেরকে দেখতে হবে যে আপনি যে কাজটি করছেন সেটা যেন একটা কপি না হয়। আপনি কোন একটা জায়গায় রিসার্চ পেপার করছেন, কি আপনি দেখেছেন যে ভারতের একটা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা গবেষণায় আগ্রহ কেন হারাচ্ছে কেন, ওটা ইন্ডিয়ার পার্সপেক্টিভে হয়েছে, আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে করেছেন, তাহলে এই ক্ষেত্রে রিসার্চের কিন্তু তেমন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো না। ঠিক আছে, চিন্তা করেন যদি আপনি এরকম ভাবে একটা করতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে রিসার্চ না করার পিছনে স্পেসিফিক 3টা কারণ যদি আপনি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটার মাধ্যমে যদি একটা প্রমাণ করতে পারেন, দেখেন তাহলে সেই ক্ষেত্রে সেটা ভিন্ন। ঠিক আছে, বা আপনি এইরকম যদি এটা করতে পারেন যে কেন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে যে রিসার্চ বিমুখ করে তুলছে, এটা নিয়ে আপনি একটা হচ্ছে যে পুরো রিসার্চ মানে বিশ্ববিদ্যালয় কারিকুলাম নিয়ে কাজ করছেন। এই যে দেখেন এটা নতুন যে একটা চিন্তাটা, দেখবেন যে এইরকম কাজটা যদি আবার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভ্যালুয়েশন, কিন্তু এইরকম বিষয়গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, হিউজ স্যাম্পলিং এর উপর কাজ করবেন, তখন আপনার রিসার্চের ইম্প্যাক্টটা কিন্তু বেড়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে যে রিসার্চের ইম্প্যাক্টটা কতখানি, এই রিসার্চটা কতখানি মানুষের জন্য উপকৃত হবে, তাহলে না আপনার ওই রিসার্চটা আমি সাইটেশন করব, না হলে যদি কমন হয় তাহলে তো আমার সেটা লাভ হবে না। আমি তখন বুঝতেই পারছি যে আপনি হচ্ছে যে ভারতের ওই পেপারটা রিসার্চের একটা হচ্ছে ধারণা নিয়েছেন, নতুনত্ব আপনি কোনো কিছুই নিয়ে আসছেন না। যদি আপনি নতুনত্ব আপনি নিয়ে আসতে যান, আপনি যদি করেন যে বিশ্ববিদ্যালয়ের কথার কথা বলছি যে রিসার্চ বিমুখতার মেইন কারণটি হচ্ছে আপনার হচ্ছে যে কি, যে শিক্ষকদের হচ্ছে আপনার এটা কথার কথা বলছি যে শিক্ষকরা হচ্ছে যে রিসার্চের কতখানি ভূমিকা রাখছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বছরে নির্দিষ্ট একটা টপিকস এর উপরে কতটি পেপার পাবলিকেশন হয়েছে, তাদের বিষয়বস্তু কি ছিল, তাদের অ্যাবস্ট্রাক্টের উপরে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস, এরকম একটা পেপারের কাজ করেন তো দেখবেন যে একটা আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনাদেরকে ডেকে পাঠাবে যে রে বাবা তুমি তো যে কাজটা করেছো কম্পারেটিভ অ্যানালাইসিস তো কেউ করেনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে পরিমাণ সময় দেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা করি না।
তবে আমার মনে হয় যে আপনাদের হাত দিয়ে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই যুক্তিযুক্ত প্রশ্ন, যে কিভাবে করলে আমরা হতে পারি। আমার যেটা মনে হয় প্রচুর রিসার্চ পেপার গুলো পড়েন, যে ভালো জার্নালে, আমি কয়েকটা যে ওয়েব অফ সায়েন্স, স্কোপাস ইন্ডেক্স জার্নালের কথা বলছি, এখান থেকে কিছু জার্নালের পেপার গুলো ডাউনলোড করে পড়বেন। আপনি দেখবেন যে বর্তমানে রিসার্চের কোন জায়গাগুলোতে চলে গেছে। আর এখনো আমরা পারসেপশন, কম্পারেটিভ অ্যানালাইসিস, ইমপ্যাক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে মেজারমেন্ট, কম্পারেটিভ, এই ধরনের কাজগুলো নিয়ে আমরা এখনো পড়ে রয়েছি। আর আপনারা ওই সকল জায়গাগুলোতে দেখবেন যে আপনার বিগ ডেটা নিয়ে কাজ হচ্ছে, কিভাবে আপনার হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়ে যে রিসার্চারদের মধ্যে যারা পিএইচডি বা মাস্টার্স করছে, কোন ধরনের পেপার খোঁজার প্রবণতা কতখানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কতটি পেপার ভালো জার্নালের হচ্ছে আপনার সাইটেটেড হয়েছে, এগুলো নিয়ে আপনি কিন্তু কোনো সময় কাজ আপনি দেখবেন না, কারণ এই সকল নিয়ে কাজগুলো কেউ করতে চায় না, কারণ এগুলো সময় সাপেক্ষ এবং এটার জন্য অনেক স্টাডি করতে হয়। আমার মনে হয় যে আপনারা যদি এরকম বিষয়গুলো বেছে নিতে পারেন, আপনাদের জার্নালগুলো শুধু এখানে না, আপনারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ খুব কঠিন না, যদি এরকম কিছু পাবলিকেশন একটা দুইটা করতে পারেন, অন্যান্য শিক্ষকরা আপনাকে খুঁজে নেবে যে যিনি আপনি কি ইন্টারেস্টেড কিনা, আপনি আমার ইউনিভার্সিটিতে বা আমার আন্ডারে আপনি পিএইচডি করবেন কিনা, এরকম অফার আপনি পাবেন। এরকম ঘটনা অনেক জনেরই ঘটে। আপনারা যদি এরকম উদাহরণ চান, অনেক জনের ক্ষেত্রেই আমরা হচ্ছে আপনাদেরকে এরকম উদাহরণ বেশ কয়েকটা দিতে পারবো, যারা এরকম রিসার্চ করে তারা ভালো বিশ্ববিদ্যালয়ের রিসার্চের অফার পেয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? সাফায়েত সাব্বির, ইয়েস। হ্যাঁ বলেন। সাফায়েত সাব্বির, আপনার কোশ্চেনটা করতে পারেন, আনমিউট করেন। Assalamu alaikum, sir. Actually, I have been involved in a sort of research project previously. So sometimes I feel that I have keen interest in research. So as a new researcher, what is your advice? মানে আমার জন্য আমি কিভাবে আগাইতে পারি, এগোতে পারি সামনে, সেটার জন্য আপনি কিভাবে কি সাজেশন দিবেন? আর আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখি যে হচ্ছে আমাদের মানে অনেক হয় যে হচ্ছে কিছু রিসার্চ পেপার যখন বের হয় বলা হয় যে কপিরাইট বা হচ্ছে পাইরেসি বা এই টাইপের কিছু একটা, তো সেখান থেকে আমরা কিভাবে বের হতে পারবো, বা আমি একজন নতুন রিসার্চার হিসেবে কিভাবে নিজের লেখাটাকে নিজের যে এখানে প্রকাশ করতে যাব সেটাই কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি? ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে মেইন বিষয়টা হলো একজন রিসার্চারের, আমরা রিসার্চটা করি ডিফারেন্ট ভাবে, কিন্তু মেইন উন্নত দেশগুলো রিসার্চার হওয়ার জন্য আগে প্রথমে বলা হয়ে থাকে যে তুমি ভালো কিছু রিসার্চ পেপার পড়ো। কিন্তু আমাদের খুবই দুর্ভাগ্য বলতে পারি যে আমাদের সুযোগ থাকার পরেও আমরা যে রিসার্চ পেপার গুলো পড়ে আমাদের রিসার্চ শুরু করি, সেগুলো হয়তো খুব যে ভালো মানের বা হাইলি সাইটেটেড রিসার্চ পেপার সেগুলো না। আমার কাছে প্রথমে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা রিসার্চ করতে চান, আপনাদের প্রথমত রিসার্চ ইন্টারেস্ট যে সকল জায়গাগুলো ফিল্ড আছে, যেমন আমি আপনাকে বললাম যে আমি বিগ ডেটা নিয়ে কাজ করি, আমি ওপেন অ্যাক্সেস রিসার্চ নিয়ে কাজ করি, ওপেন ডেটা নিয়ে কাজ করি, এটা ধরেন আমার একটা ফিল্ড, আমি কিন্তু 4টা বা 5টা আমি কিন্তু রিসার্চ ইন্টারেস্টে আমার ফিল্ড বেছে নিয়েছি। তো আপনারা যে সাবজেক্টে পড়েন বা যে সাবজেক্টে আপনাদের ইন্টারেস্ট আছে সেই সাবজেক্ট গুলো আপনাদের বেছে নিতে হবে। ওই লেভেলের সবচাইতে যেগুলো ভালো জার্নাল, সেক্ষেত্রে যারা রিসার্চ করে বা পড়াশোনা করে তাদের কাছে জেনে নিতে পারেন যে ওই লেভেলের ভালো রিসার্চ জার্নাল কোনগুলো। সেই ক্ষেত্রে আপনারা কিছু ভালো জার্নাল পেপার গুলো আপনারা ডাউনলোড করে আগে পড়ে নিয়ে, যেগুলো কিভাবে হচ্ছে, রিসার্চ গুলো কোন দিকে যাচ্ছে। একজন ভালো রিসার্চারের বৈশিষ্ট্য হলো রিসার্চ গতিবিধির উপর নজর রাখা, যে বর্তমান রিসার্চটা কিভাবে চলছে। আমরা দেখেন অনেকেই ভুল করি। আমি একজন খুব ছোট্ট একজনের উদাহরণ দিতে চাই, যে আমার খুব কাছের একজন ছোট বোন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে পড়তো, বর্তমানে এখন সে সরকারি চাকরি করে। সে একটা রিসার্চ পেপারের জন্য সে হাত দিল, তার মনে হলো যে রিসার্চ পেপার করা দরকার। সে পুরো পেপারটা দাঁড় করিয়ে ফেলেছে, পরবর্তী সময় দেখলো যে এরকম রিসার্চ পেপারের কাজ এর আগে অনেকবার হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে অল হার অ্যাটেম্পট আর গন ইন ভেইন, মানে পুরো তার চেষ্টাটা বৃথা গেছে। কেন? যে সে আগে খেয়াল করেনি যে এই পেপারটা এরকম কাজ হয়েছে কিনা, বা যে কাজটা করেছে এটা অন্যজনের সাথে মিলে যাচ্ছে।
বা তার যে লেখাটা বা সে যে লেখাগুলোতে পড়ে করেছিল সেগুলো মানসম্মত ছিল না, সেটাকে ফলো করতে গিয়ে তার রিসার্চ পেপারের মানটাকেও সে নিম্নে এটা করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা ভাবে বলবো যে যেই ফিল্ডে আপনাদের রিসার্চ ইন্টারেস্ট রয়েছে সেই ফিল্ডের সবচেয়ে যে ভালো জার্নাল গুলো সেগুলো পাবলিকেশন গুলো করা। আর পাবলিকেশনের ক্ষেত্রে প্রথমত একটা হলো যারা রিসার্চ সম্পর্কে জানে, আপনারা যারা মানে যেহেতু আপনাদের অধিকাংশই এখন নিউ রিসার্চার, আর্লি ক্যারিয়ার রিসার্চার, তাদের পাবলিকেশন গুলো যারা করবেন বা আপনাদের টিমের আন্ডারে যারা রয়েছে তাদেরকে বলবেন আপনারা যে কোন জার্নালে পাবলিকেশন করবো। সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওপেন অ্যাক্সেস রিসার্চ নিয়ে কাজ করি, ওপেন অ্যাক্সেস জার্নাল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে বিনামূল্যে ভালো জার্নালে পাবলিকেশন করা যায়। এগুলো জার্নালের সংখ্যাগুলো কোনগুলোতে করা যায়, সেগুলো প্রিডিটরি কিনা বা প্লাজারিজমের দোষে দুষ্টু কিনা, সেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার গুগলে সার্চ করলে প্রিডিটরি জার্নালের লিস্ট পাওয়া যায়। আপনারা দেখবেন যে আপনার হচ্ছে যে সেগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর কতখানি, এইচ ইন্ডেক্স কতখানি, এগুলো খুঁজে দেখলেও কিন্তু বোঝা যায় যে জার্নালে আপনি পাবলিকেশন করতে যাচ্ছেন সেই জার্নালটা কতখানি মানসম্মত। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি, রিসার্চটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু গুরুমুখী মানে আমি বলছি যে আপনার কিন্তু একজন ভালো সুপারভাইজার থাকা কিন্তু খুবই জরুরি, বা আপনার একজন দিক নির্দেশক থাকা উচিত যিনি আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারে যে আপনার কিভাবে আপনার রিসার্চটা আগে যাবে, বা আপনার কোনো মনে প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। কে এম আব্দুল্লাহ প্রবাল। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? শোনা ইয়েস যাচ্ছে। ইয়েস। থ্যাংক ইউ স্যার। আমার কয়েকটা কোশ্চেন আছে, প্রথম তো একটা একটা করে বলি। স্যার প্রথম কোশ্চেনটা হলো স্যার ফর এক্সাম্পল আমি স্যার একটা রিসার্চ করতে যাচ্ছি এবং স্যার এজন্য আমার স্যার কয়েকটা অফলাইন ইন্টারভিউ করা দরকার স্যার। সেক্ষেত্রে কি স্যার আমি মানে যাকে ইন্টারভিউ করতে যাচ্ছি স্যার সেক্ষেত্রে উনাকে স্যার অ্যাপ্রোচ করার স্যার ওয়ে কি হতে পারে? এটা কি স্যার শুধু কোল্ড ইমেল অথবা লিঙ্কডইন অথবা অন্য কোনো ওয়ে আছে স্যার? এটা হলো স্যার একটা প্রশ্ন। আর মানে আরেকটা আমার স্যার, কাছে আমি একটু ভিতরে জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে তার সাথে যে যোগাযোগ করতে হচ্ছে যে একে মানে রেসপন্ডেন্ট হিসাবে না ও কোন ভাবে? স্যার আমি স্যার ইন্টারভিউ নিতে যাচ্ছি স্যার আমার রিসার্চের জন্য আর কি স্যার। তো সেক্ষেত্রে স্যার আমি ওনাকে রিচ আউট তাদের করব। কাছে প্রথমে যেটা নিয়ম হলো এটা মেইল করা। হ্যাঁ, মেইল করে আচ্ছা আপনার হচ্ছে সেক্ষেত্রে এটা করে নেওয়াটা, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং কোন কোন বিষয় নিয়ে আলোচিত হতে পারে তার ইন্টারেস্ট কেনার জন্য এবং রিসার্চের অ্যাবস্ট্রাক্টটা তার কাছে পাঠানোটা জরুরি। আচ্ছা স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমাদের না ঢাকা ইউনিভার্সিটির স্যার ওয়েবসাইটে স্যার পাবলিকেশনের স্যার একটা সেকশন আছে স্যার, কিন্তু স্যার মানে সিন্স স্যার ওপেন অ্যাক্সেস কাজ করে স্যার ইজ অল অ্যাবাউট যে ফ্রি অনলাইন অ্যাভেলেবিলিটি অফ রিসার্চ আর্টিকেলস। তো স্যার আমরা এখানে স্যার মানে পড়তে পারি না আর কি স্যার, মানে ওখানে অ্যাভেলেবল নাই আর কি পাবলিকেশনস গুলা। তো সেক্ষেত্রে স্যার আপনি হয়তো কিছুটা ভূমিকা আপনার রাখতে যদি পারেন এরকম আমাদের। কোনো পাবলিকেশন লাগে সেক্ষেত্রে আপনারা যদি যোগাযোগ করেন আমরা সেক্ষেত্রে ব্যবস্থা করে দেবো যদি কোনো পাবলিকেশন লাগে। আর সেক্ষেত্রে কি স্যার ওপেন অ্যাক্সেস কি ইমেল করতে হবে অথবা? হ্যাঁ, ওপেন অ্যাক্সেস আপনার যদি কোনো কিছু লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সেক্ষেত্রেই করে ফেলবো, আপনাদেরকে হেল্প করবো। কোনো পাবলিকেশন বা কোনো কিছু যদি আপনার জার্নাল এর লাগে বা কোন কোন জায়গা থেকে আপনারা এই জার্নাল গুলো ডাউনলোড করে পড়তে পারেন এরকমও যদি আপনাদের লাগে আমরা সেগুলো আপনাকে হেল্প করে দেবো আপনার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার আপনি মনে হয় স্যার মেনশন করেছিলেন যে আমাদের লাইব্রেরি থেকে স্যার অনেক কিছু দেয় স্যার, বাট স্যার আমরা হয়তো জানি না স্যার। তো স্যার এই রিলেটেড কি কোনো পিডিএফ পাওয়া যাবে যে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এইগুলো জিনিস আমরা? আপনারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন বা আমাদের অনেক কিছু জানা আছে, আপনারা যদি করতে পারেন তাহলে আরেকটা এরকম একটা সেশন হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কি কি সার্ভিস গুলো প্রোভাইড করে সেগুলোর বিষয়ে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট ইমরান হোসেন। ইমরান হোসেন, ask your question. আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ ইমরান হোসেন, ইয়েস শোনা যাচ্ছে আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, আমি আসলে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার আমি উইমেন ইন ডিজাস্টার প্রিপেয়ারনেস নিয়ে আমি একটা হচ্ছে কাজ করতেছি, এটা আমার মনোগ্রাফ। তো আমি হচ্ছে ডাটা মানে ফিল্ডে কাজ করার পরে হচ্ছে যেটা পেয়েছি সেটা হচ্ছে একরকম, এবং যা হচ্ছে আছে আর কি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতি বা যে মানে হচ্ছে পূর্বের বিভিন্ন লিটারেচারে সেটার সাথে অনেকটা মানে সাংঘর্ষিক হচ্ছে। মানে ওখানে লেখা আছে যে নারীরা হচ্ছে অনেক
এক্সপিরিয়েন্স দুর্যোগের প্রিপারেশনে বা হচ্ছে প্রি ডিজাস্টার ডিউরিং ডিজাস্টার, তারা অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু করতে পারে। কিন্তু আমি আসলে যখন ইন্টারভিউ করছি তখন এখানকার ওমেনরা বলছে যে না, তারা আসলে জানে না যে প্রস্তুতিটা কিভাবে নিতে হয়, বা তারা তেমন কিছু করেও নাই, জাস্ট হচ্ছে হাজবেন্ডকে হেল্প করছে। তো এই জায়গাটাই হচ্ছে স্যার, আসলে আমাকে যদি বলতেন যে আসলে এই বিষয়টা নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি সামনে। না, এটা তো আমার মনে হয় যে এটা কোনো তেমন কোনো কিছু নাই, বা এটা তারা যে দেখিয়েছে বলে যে আপনাকে দেখাতে হবে সেটা না। আপনার কিন্তু এটাই হলো যে রিসার্চের মজাটা হলো এটাই যে আপনার ফাইন্ডিংটা কি, যে আপনি যখন এগুলো কম্পারেটিভ অ্যানালাইসিস গুলো করবেন, যে আগে রিসার্চে দেখা গেছে আপনি এগুলো দেখবেন যে লিটারেচার রিভিউ তখন এগুলো উল্লেখ থাকে যে এত এবং এই জার্নালে দেখা গেছে তারা তাদের রিসার্চের এত সালে এত তারিখে এতজন করসপন্ডেন্টের মধ্যে তারা গেছে, সেই ক্ষেত্রে তাদের এই জিনিসটা গিয়েছে। কিন্তু আপনার রিসার্চ ফাইন্ডিং এ কি পাওয়া গেল যে তারা সেক্ষেত্রে প্রিপেয়ার্ড না, তারা এই কারণগুলো, এটা আপনার ফাইন্ডিং এ উঠে আসতে পারে। এটা তেমন কোনো কিছু না, যেটা আপনি ফাইন্ডিং এ পাবেন সেটাই রিসার্চের মজা, যে আপনি এটা করেছেন এতজন পার্সনের মধ্যে। তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে সেই ক্ষেত্রে আপনার স্যাম্পলিং এর সংখ্যা কত ছিল, আপনি কতজনের কাছে গেছেন, আর ওই স্যাম্পলিংটা কতজনের মধ্যে থাকতে পারে। বা সেই আরেকটা বিষয় হতে পারে যে স্থান কাল ভেদে কিন্তু আপনার হচ্ছে ডেটা কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন হতে পারে। এটাই রিসার্চের সৌন্দর্য, যে আপনার রিসার্চে একরকম হতে পারে, অন্য রিসার্চে একরকম হতে পারে। সেই ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন যে এটা আপনি কিভাবে করেছেন এবং কোন মেথোডোলজি অবলম্বন করে আপনি এই ডেটাটাকে তুলে নিয়ে আসতে পারছেন, সেটা যদি সঠিক হয় তাহলে সেটাই আপনি বাহবা কুড়াবে আপনার রিসার্চটা। আমার মনে হয় আপনি আপনার উত্তরটা পেয়েছেন। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন একটু ছিল স্যার, সেটা হচ্ছে আমি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, ডিজাস্টার এগুলো নিয়ে আমি আসলে কাজ করি। তো এ সম্পর্কিত যদি কোনো জার্নালের নাম আমাকে বলতেন যে যেখানে আর কি পেপার গুলো পাবলিশ করে এই সম্পর্কিত গবেষণা। আপনি এগুলো তো নিয়ে অনেকগুলো জার্নাল থাকে, নির্দিষ্ট একটা তো এর মধ্যে থাকে না। আপনি আপনার অ্যাবস্ট্রাক্টটা আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনার অ্যাবস্ট্রাক্টটা একটু দিবেন আমাকে, আমি আপনার জার্নাল আপনাকে ঠিক করে দেবো। আচ্ছা, অসুবিধা নাই, এই ধরনের জার্নাল এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। এটা স্পেসিফিকলি যে কোনটা জার্নাল এভাবে আসলে হুট করে বলা যায় না। জার্নাল তুমি সার্চ করলে অনেক জার্নাল পাবে, ঠিক আছে? এটা কোনো অ্যাভেলেবল ওয়েবসাইট আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, জিনিয়া সুলতান আপু, আর কোনো কোশ্চেন আছে আপনার? প্রশ্ন যেগুলো আসলে জানার মতো সেগুলো করেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল, আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের তো স্যার, তো বিভিন্ন দেশের পলিসি গুলো আমি যখন গুগলে সার্চ দেই, তো আমার তো নিউজ পেপার ছাড়া আর কোনো সোর্স আসে না। তো আমি কি IMF, ওয়ার্ল্ড ব্যাংক ওগুলোর উপরে ডিপেন্ড করব, নাকি নিউজ পেপারও রিলায়েবল? নিউজ পেপার রিলেভেন্ট, কিন্তু আপনাকে একটা মনে রাখতে হবে যে নিউজ পেপারে কিন্তু গবেষণা এগুলো কিন্তু আপনার হচ্ছে সাইটেশন করা খুব কঠিন। কারণ হচ্ছে ও নিউজ পেপারের কোনো লেখাতে কিন্তু আপনার কোনো সাইটেশন থাকে না, কোনো রেফারেন্সটা কিন্তু উল্লেখ থাকে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারের ক্ষেত্রে আপনি যদি এটা কোনো সাইটেড করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কঠিন হবে। হ্যাঁ, আপনি এটা কাজ করতে পারেন যে এতগুলো নিউজ পেপারে এই রকম প্রবণতা দেখা গেছে, এটা আপনার একটা সাইটেশন হতে পারে, ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট একটা টপিকস এর উপরে এগুলো কিন্তু সাইটেড করা খুব কঠিন। কারণ নিউজ পেপারে কোনোদিনও আপনি দেখবেন না যে কোনো লেখাটা সেই লেখার কিন্তু আপনার সোর্স উল্লেখ থাকে। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে। স্যার আমি কি এটাকে টারশিয়ারি ডাটা বানাই ফেলতে পারি? হ্যাঁ, এটা হতেই পারে, কিন্তু মেইন সোর্স গুলো এটা আপনার হতেই পারে, বললাম না, সেটা আপনার হচ্ছে গবেষণার উপর নির্ভর করে। যেমন আমি একটা যদি রিসার্চের কথা বলি আপনাকে, যে বাংলাদেশে হচ্ছে যে প্রতি সপ্তাহে কতজন সংবাদপত্রের আলোকে কতজন নারী ধর্ষিত হচ্ছে তার একটা সংখ্যা আপনি বের করতে চান, তাহলে আপনি কিন্তু প্রতিটা পত্রিকায় এটাই কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু এটা প্রাইমারি ডেটা। বুঝা গেছে? স্যার এটা তো বায়াসড হতে পারে। হ্যাঁ, মানে আপনার হচ্ছে সেটা হলো যে টপিকস এর উপর ভিত্তি করে সেটা আপনি কোন প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি ডেটা করবে সেটা আপনার সাবজেক্ট টপিকস এর উপর নির্ভর করবে। আর স্যার লাস্ট কোশ্চেন এটা, যে আমি একটা রিসার্চ পেপার বানিয়েছি যেটাতে স্যার লিটারেচার রিভিউ এত কম, মানে আমি কোনো নতুন কিছু ইনভেন্ট করছি না, কিন্তু অ্যানালিসিসটাই নতুন টাইপের। স্যার এরকম হলে কি হবে? হ্যাঁ হবে। আপনি হচ্ছে আপনাকে একটা জিনিস কি, সেটা আপনার মেইন বিষয়টাকে দেখেন, আপনি যা বলবেন আমি কিন্তু এখন আপনাকে তাত্ত্বিক কিছু বলতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি বিষয়টা না দেখবো, ঠিক আছে? যে বিষয়বস্তুটা আপনি কি নিয়ে করছেন, বা আপনার হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্টটা কি, বা আপনার হচ্ছে যে রিসার্চ অবজেক্টিভটা কি, বা আপনার রিসার্চ কোয়েশ্চেন গুলো কি কি,
সেটা না জানা পর্যন্ত এটার সম্পূর্ণ উত্তর দেওয়াটা আমার জন্য খুব কঠিন হবে। মানে আমি বলতে চাচ্ছিলাম মেথোডোলজিটা জাস্ট নিউ, কিন্তু রিসার্চের ফাইন্ডিংটা আমরা সবাই জানি। তাহলে যে সেই ক্ষেত্রে যে আপনাকে আমি যে কথাটা বললাম, যে সেই ক্ষেত্রে ওই রিসার্চটা হচ্ছে আপনার কেন মানুষ পড়বে, যেটা আপনার অনুমেয়, মানে আপনারা এই ক্ষেত্রে আপনারা যারা সকলে আছেন যারা, তাদেরকে আমি বলবো বা আপনাদের টিমের সদস্যদেরকে এটা বলবেন যে রিসার্চের নতুনত্ব হলে, আপনি যেটা কিছু না মানে একটা প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা এটা আমাদের রিসার্চটাকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারবো, পুরস্কার পেতে পারি বা আদার্স কিছু বলছিলেন না, এই বিষয়টার মেইন বিষয়টা হলো যে আপনাকে এমন কিছু রিসার্চ কাজ করতে হবে যেটা ইন দ্য রিয়ালম অফ নলেজ, জ্ঞান রাজ্যে এটা নতুন একটা বিষয়, নতুন একটা কন্ট্রিবিউশন রাখবে, তাহলেই না আপনার ভালো জার্নালে আপনার পাবলিকেশনে মানে রিসার্চ পেপারটা পাবলিশড হবে। যেটা অনুমেয়, আপনি জানেন যে আপনার মানুষের কেন বাংলাদেশে ছাত্ররা সিগারেট খায় বা হেরোইন খাচ্ছে, এটা যদি আপনি ধরেন নর্মাল রিসার্চ ফাইন্ডিং গুলো খুঁজে বের করেন, অধিকাংশ ফাইন্ডিং এ এক হবে। কিন্তু ধরেন যদি আপনি এরকম ভাবে এটা করেন যে আর্থসামাজিক, বাবা মার আর্থসামাজিক পরিবর্তন কতখানি গুরুত্বপূর্ণ রেখেছে, কতজন উচ্চবিত্ত শ্রেণীর কতজন ছেলে মেয়েটার সাথে সম্পৃক্ত হয়েছে, মধ্যবিত্ত শ্রেণীর কত হয়েছে, নিম্নবৃত্তি শ্রেণীর কত হয়েছে, কেন এই পার্থক্যটা হয়েছে, এটা নিয়ে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস, কারণ এটা একটা ডিফারেন্ট রিসার্চ। বোঝা গেছে? তাই একই বিষয়ে রিসার্চ করলাম কিন্তু আমার ধরনটা আলাদা, আমি তাদের বাবা মাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটটা আলোচনা করে ফেললাম। তো এটা হলো কি, আপনি এই ক্ষেত্রে বলবো যে ওই রিলেটেড রিসার্চ পেপার গুলো বেশি পড়েন এবং চিন্তাটা আপনাকে নতুন করতে হবে। রিসার্চারদের ইনোভেশনটা যদি না থাকে না, ওই রিসার্চ পেপারের ইমপ্যাক্ট ফ্যাক্টর বা এইজ ইন্ডেক্সটা কম হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে, আমরা আর খুব বেশি কোশ্চেন নিব না। মেহেজাবিন তন্নি, হ্যাঁ আপনার কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম স্যার। অ্যাকচুয়ালি আমার একটা কোয়েশ্চেন ছিল যে এখন আমাদের ডিইউআরএস এর একটা রিসার্চ প্রজেক্ট চলছে, তো এই প্রজেক্টের জন্য হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা কিভাবে সাপোর্ট পেতে পারি, যেমন ফান্ডিং এর ক্ষেত্রে বা আদার্স যে কোনো ক্ষেত্রে? আমাদের তো প্রধানমন্ত্রী ফান্ডে এরকম ভাবে কোনো ফান্ড নেই। আমাদের যেটা আছে যে প্রধানমন্ত্রী ফেলোশিপ, আমরা জানেন যে আমাদের অফিস থেকে সরবরাহ করা হয়ে থাকে। তা আপনারা যদি কেউ যদি ভালো রেজাল্ট, যাদের আপনার একাডেমিক রেজাল্ট, কারণ এটার শর্তটা হলো যে একাডেমিক রেজাল্টটা ভালো থাকতে হয়, সাথে আপনারা যদি ভালো ইউনিভার্সিটিতে আবেদন করেন, সেই ক্ষেত্রে আর্থিক সহযোগিতাগুলো আমাদের অফিস করে থাকে। আপনারা যদি কেউ আবেদন করেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবে আমি যেহেতু এখানে এমপ্লয়ি হিসাবে আছি, এবং সেই ক্ষেত্রে রিসার্চ সোসাইটির যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো কাজ আসতে পারে বা আমাদের ওপেন অ্যাক্সেস বাংলাদেশ তাদের আপনাদের রিসার্চ রিলেটেড কোনো বিষয়গুলো সহযোগিতা করতে পারে, আমরা আপনাদের সবসময় আপনাদের পাশে আছি। সজীব খান, আপনার কোনো কোশ্চেন আছে? সজীব খানের প্রশ্ন একবার ছিল, সেকেন্ড নট, জি জি জি, মানে একবারই না, ঠিক আছে? একটু সুযোগ দিতেন সাদিক ভাই, একটু সুযোগ দিলে ভালো হতো। এইরকম প্রশ্ন হলে এটা অনবরত চলতে থাকবে। আমার যেটা মনে হয় যে আপনাদের আরো অনেক প্রশ্ন হয়তো করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা করেন যে আপনাদের আরো বিষয়গুলো আপনাদের যদি লিপিবদ্ধ ভাবে আপনারা করে আমার কাছে পাঠাতে পারেন, সেটাও হতে পারে। বা নেক্সট আমরা এতে আমার মনে হয় যে আরো এ নিয়ে বিস্তারিত ভাবে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, লাস্টটা হচ্ছে একটু সবার জন্য তো। হ্যাঁ, করো। প্রথম স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো অনেক দীর্ঘ সময় ধরে একটা রিসার্চ পেপার লিখি, লেখার পরে যখন একটা প্রেজেন্টেশন দিতে যাই, তখন আমরা অনেকগুলো ডাটা কালেক্ট করি, কিন্তু একটা রিসার্চ পেপার লিখি, লেখার পরে যখন প্রেজেন্টেশন দিতে যাই তখন আমাদের যে চেয়ার থাকেন উনি কিন্তু আমাদেরকে হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় দিয়ে থাকে। এর মধ্যে আবার অনেক টাইমিং থাকে, 1 মিনিট আগে শেষ করতে হয়, স্টার্টিং করতে করতে আবার 1 মিনিট চলে যায়। তো সেক্ষেত্রে আমরা টাইম পাই হাইস্ট 10 মিনিটের মতো। ওই 10 মিনিটের মধ্যে আসলে আমাদের যে মানে দীর্ঘকালীন যে একটা ডেটা করলাম, আমরা কালেক্ট করলাম, রিসার্চ পেপার লিখলাম, এখানে সম্পূর্ণ কিন্তু ভাষাটা আমরা তাদেরকে বোঝাতে পারছি। স্যার আপনার কাছে আমি প্রশ্ন করো, তুমি জানতে চাচ্ছি সবার থেকে, সেটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে আপনি মানে এটা আমরা কিভাবে মোকাবেলা করবো ওই সময়টা, যে আসলে মানে মোকাবেলা করার মেইন কারণ হচ্ছে আপনাদেরকে যদি আমরা যারা ধরেন মানে আমাদের মতো যারা ধরেন যে পিএইচডি শেষ করেছি, আপনি যদি আপনার রিসার্চ কোয়েশ্চেন আমাকে বলেন, আমি আপনার রিসার্চ কি বলে দিতে পারবো। এই জন্য হয়তো যে আপনাদের স্যাররা যেটা করেন যে আপনাদের মেইন ফাইন্ডিংসটা জানতে চায় না, রিসার্চ কোয়েশ্চেনটা কি।
রিসার্চ কোয়েশ্চেন হলো কি জানেন, যে আপনি রিসার্চটা কি নিয়ে করেছেন, এটা করলে আমরা ফাইন্ডিং সব বুঝে ফেলতে পারি, এই জন্য হয়তো সময়টা কম দেয়। সেক্ষেত্রে আপনার আমার মনে হয় যে রিসার্চ কোয়েশ্চেনটা আর রিসার্চ অবজেক্টিভসটা আপনারা যখন কোনো জিনিস বলতে থাকবেন, প্রথমে রিসার্চ অবজেক্টিভস, রিসার্চ, তারপরে রিসার্চ কোয়েশ্চেন আর রিসার্চ ফাইন্ডিং, এই তিনটা হলে একটা রিসার্চে সম্পূর্ণ বলে দেওয়া যায় যে রিসার্চ কি করেছেন আপনি। থ্যাংক ইউ স্যার। সেক্ষেত্রে আপনার তিনটা বিষয় নিয়ে আলোচনা করবেন, কারণ এই তিনটা জিনিসই হলো রিসার্চের মেইন। ইয়েস স্যার, আই থিংক আমাদের আর কারো কোনো কোয়েশ্চেন্স নেই। সাদেক ভাইয়া? হ্যাঁ, ফাইন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে মুভ অন করব। শিওর। আচ্ছা, তাহলে আমার অংশ কি শেষ হয়েছে? জি স্যার, আপনার থ্যাংক ইউ স্যার আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের অ্যান্সার দিয়েছেন। সো আমাদের সবার পক্ষ থেকে আবারও আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি, এবং নেক্সট টাইমে আপনার সাথে আমরা আবারও ইনশাআল্লাহ সেশন করব, সেই জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আমি এটা বলে রাখি যে আপনাদের সাথে অনেকদিন আগে থেকে আমার মনে হয় যে রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠাকালীনের খুব সময় থেকে সাদেক ভাইয়ের সাথে আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে কাজ করব। আপনাদের কোনো প্রকার যদি কোনো রিসার্চ রিলেটেড কোনো বিষয় হেল্প লাগে, আমি সবসময় আছি। ব্যক্তিগতভাবে আপনারা যোগাযোগ রাখতে পারেন আপনাদের কোনো বিষয়গুলোর ক্ষেত্রে। আমি সবসময় আপনাদের সাথে থাকবো। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।